বিবাহিত মানুষের প্রেমে পড়ার মতো বিড়ম্বনা হয়তো পৃথিবীতে খুব কমই আছে। মুন, আমি। সাফা এক প্রকার চেঁচিয়ে উঠল, মুন, আমি জেরানকে ভালোবাসি, এতে কোনো ভুল নেই। তুই নিজেও জানিস আমি ওকে কতটা আপন মনে করি। আমার বাবা যখন মারা গেল তখন ও আমাকে কিভাবে সাপোর্ট দিয়েছে। আলবাত ভুল আছে, জেরান বিবাহিত, ওর বউ আছে, এটাই কি সবচেয়ে বড় কারণ নয়? তাছাড়া আমরা কি তোর পাশে ছিলাম না? তুই ভুল পথে পা বাড়াচ্ছিস। আমার জন্য ওই বিয়ে কিছুই নয়। তাছাড়া আমি এটাও বুঝতে পারছি ও নিজেও আমাকে ভালোই পছন্দ করে। পছন্দ যদি করেও থাকে সেটা কি ভালোবাসা? পছন্দ আর ভালোবাসা এক, তবে শুরুটা পছন্দ দিয়েই হয়। সাফা, তুই একটা শিক্ষিত মেয়ে, তোর বিবেক এমন কিছু করতে তোকে বাধা দিচ্ছে না। শুধু শুধু জেদ করছিস কেন? ছেলের কি অভাব পৃথিবীতে? আমার জীবনে জেরানকে অভাব। সাফা, ভালোবাসায় সব জায়েজ। তুই জানিস না আমি ওকে কি পরিমাণ ভালোবেসে ফেলেছি। ওর চিন্তা ভাবনা কতটা আমার সাথে মিলে যায়। আমি ওকে আমার জীবনে চাই। ভালোবাসা মানে যদি অন্যের সংসার ভাঙা হয় তাহলে আমি বলবো, যে বলেছে ভালোবাসায় সব জায়েজ সে নিজেও অন্য কারো সংসার ভেঙে গুড়িয়ে দিয়েছে বলেই সে এমন কথা বলতে পেরেছে। তার বিবেক নিয়ে, তার মানসিকতা নিয়ে আমার অনেক সন্দেহ আছে। যেমন এখন তোকে নিয়ে হচ্ছে। সাফা, আর সময় আছে, শুধরে যা। বিবাহিত মানুষের প্রেমে পড়ার মতো অপরাধ আর কি হতে পারে? মন, আমাকে জাজ করার জন্য আমি তোকে ডেকে আনিনি। আমি আমার মনের কথা শেয়ার করার জন্য তোকে ডেকেছি। জেরান খুব স্মার্ট একটা ছেলে, আর আমার মনে হয় ও বিবাহিত জীবনে সুখী নয়। ওকে কখনো দেখেছিস কোনো অনুষ্ঠানে ওর বউকে নিয়ে আসতে? এটা ওদের পারিবারিক ব্যাপার সাফা। আর জেরান ওর জীবনে যদি সুখী নাও হয়ে থাকে, তোকে ওর দায়িত্ব নিতে কে বলেছে? আর সংসার ওর বউ ও বুঝবে। মুন, তুই কাউকে ভালোবেসেছিস জীবনে? তুই এসব বুঝবি না। আমি হয়তো ভালোবাসিনি কাউকে, আর ভালোবাসার নমুনা যদি হয় তোর মতো, তাহলে আমি বিয়ের আগে কাউকে ভালোবাসবো না। আর ঠিকই বলেছিস, আমি এসব বুঝবো না। কারণ জানিস সাফা, ভালোবাসার নামে কারো সংসার ভাঙার ব্যাপারটা আমার বুঝে আসছে না, আসবেও না। আমার বিবেক, আমার মোরাল এত নিচু আর খারাপ নয় যে অন্যের সংসারের দিকে নজর দিতে হবে। আমি তোর বান্ধবী মুন, আমাকে সাপোর্ট করা তোর দায়িত্ব। আমি ভুল নাকি সঠিক তা তুই বিচার না করে আমাকে জ্ঞান না দিয়ে আমার পাশে থাক, এতটুকুই কর। বন্ধুদের দায়িত্ব কি জানিস? আরেক বন্ধু ভুল পথে গেলে তাকে সঠিক পথ দেখানো, ভুল পথে তার সাথে চলা বা তাকে উৎসাহ দেওয়া নয়। সরি, আমি এমন বান্ধবী নই যে তোর সাথে ভুল বা খারাপ পথে হাঁটব। তুই সত্যি আমার বন্ধু তো? মন কিছু বলতে যেও বলতে পারল না। ব্যাগ কাঁধে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। একটা নিরুপায় দৃষ্টি সাফার দিকে দিয়ে দরজা দিয়ে বের হয়ে গেল ঘর থেকে। মুনের মাথা ঘুরছে। মুন, সাফা, জেরান একই অফিসে কাজ করে। মুন আর সাফা কলেজ থেকে বান্ধবী। শখ করেই দুজন একই অফিসে চাকরি নিয়েছে। তারপরই কলিগ হিসেবে জেরানের সাথে ভালো সম্পর্ক হয়। জেরান তখন অলরেডি বিবাহিত, আর সাফা নাকি এখন ঘৃণায় মন বিষিয়ে যাচ্ছে। আবার মন অস্থির হচ্ছে। তবে কি জেরানও? একটা অজানা মেয়ের জন্য মনটা কেমন করে উঠল মনের। এভাবেই বুঝি কারো কুনজরে অন্য কারো সংসার ভাঙে। সাফা ওর বান্ধবী, এর থেকে বড় শাস্তি এখন আমার কি হতে পারে? আবেশের প্যান্টের পকেটে সিনেমার টিকিট পেয়েছে আরিতা। টিকিটটা ও ভালোমতো চেক করলো। আবেশ ওকে না জানিয়ে সিনেমা হলে গিয়েছিল, কিন্তু ওকে কিছু জানায়নি। সিনেমা হলে যাওয়াটা বড় ব্যাপার নয়, কিন্তু ওকে না জানানো অবশ্যই বড় কথা। যাওয়ার সময় ওকে না জানাতে পারলেও বাড়ি ফিরে অবশ্যই জানানো উচিত ছিল। এমন তো নয় যে আরিদার থেকে ওকে সবসময় পারমিশন নিতে হবে, কিন্তু জানাতে তো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু হঠাৎ সিনেমা হল, আর কার সাথে? হঠাৎ করে কেমন জানি মনের মধ্যে কু গেয়ে উঠল আরিতার। মনে হাজারো প্রশ্ন এসে ভিড় করছে, কিন্তু সব একপাশ করে দিল ও। হয়তো কোনো বন্ধুর সাথে গিয়েছিল, কিংবা কলিগ। ওরা কলিগরা মিলে প্রায় সময় ঘুরতে যায়, তবে সেসব কথা সবই শেয়ার করে আবেশ। হয়তো এটা শেয়ার করার কথা মনে নেই। টিকিটটা কয়েকদিন আগের। আবেশের সাথে এখনই ও কথা বলবে। ডাউট তাড়াতাড়ি ক্লিয়ার করে ফেলা ভালো, কারণ সন্দেহের বীজ একবার বোনা হয়ে গেলে শেকড় ছড়াতে সময় লাগে না। আবেশ শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। রাতের খাবার খেয়ে আরিদা সব গোছগাছ করে জামা পাল্টে বিছানায় এসে আবেশের পাশে বসল। আবেশ আর চোখে বউকে দেখে নিয়ে মোবাইল বালিশের পাশে রেখে একটু এগিয়ে এলো আরিদার দিকে। তুমি সিনেমা হলে গিয়েছিলে আবেশ? আবেশ এই মুহূর্তে এমন প্রশ্ন আশা করেনি। শুধু এই মুহূর্তে নয়, আসলে ও এমন প্রশ্ন আশা করেনি। সিনেমা হলের ব্যাপারটা ও স্কিপ করতে চেয়েছিল। আবেশের মুখ থেকে যেন রক্ত সরে গেছে। মুখ এমন ফ্যাকাশে হয়ে গেছে যে আরিদা ভালোমতো খেয়াল করার আগেই আবেশ আরিদাকে কাছে টেনে নিল। তুমি তো আমার কলিগগুলোকে জানোই, ওরাই ধরে বেঁধে নিয়ে গেল। তুমি তো সব জানোই ওদের সম্পর্কে। আসলে তুমি কোথাও গেলে আগে কিংবা পরে সবসময় শেয়ার করো। আসলে একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল। সেখান থেকে এসে তাড়াহুড়ো করে তোমাকে নিয়ে মায়ের কাছে গেলাম, আর পরে মনে ছিল না। আরিদা যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবেশকেও বিশ্বাস করে। অবিশ্বাসের কাজ আবেশ কখনো করে না। আবল তাবল না ভেবে ও যে আবেশকে প্রশ্ন করেছে এটাই সবচেয়ে উত্তম কাজ হয়েছে, না হলে সন্দেহ বাড়তে থাকতো।
যা সম্পর্ক নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। জাফনা জেরানের পিঠের দিকে তাকিয়ে আছে। জেরান আজকাল কেমন যেন দূরের হয়ে গেছে। তবে কাছেরই বা ছিল কবে? ওদের সংসারের দায়িত্ব আছে, কর্তব্য আছে, শরীরের টানও হয়তো আছে, কিন্তু ভালোবাসা না, সেটা নেই। কখনো কি ছিল? খোঁজ নিয়ে দেখা গেল সেটাও ছিল না। জাফনা গ্রামের কম শিক্ষিত মেয়ে, তবে মূর্খ নয় এতটাও। বিয়েটা খুব অল্প পরিসরে, তাড়াতাড়ি হয়েছিল। তবে জাফনা তো জিজ্ঞেস করেছিল জেরানকে সে বিয়েতে মত দিয়েছে কিনা। জেরান বলেছিল, এই যুগে কি কেউ কাউকে জোর করে বিয়ে দিতে পারে? আমি অবশ্যই মত দিয়েছি বলেই বিয়েটা হচ্ছে। তুমি কি রাজি? সোজা সাপটা উত্তর আর প্রশ্নে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল সেদিন জাফনা। তবে বিয়ের পর ঠিকই বুঝেছিল সংসার চলছে ঠিকই, কিন্তু দূরত্ব আর কমেনি। জেরান সেই দূরত্ব মেটাতে হয়তো চায়ওনি, তবুও এক ছন্দে চলে যাচ্ছিল জীবন। কিন্তু ইদানিং সেই ছন্দ কেটে গেছে। মেয়ের মন সন্দেহ ঠিকই হচ্ছে। আর এটা যদি ঠিক হয় তাহলে কেমন হবে ওর ভবিষ্যৎ? কোথায় যে দাঁড়াবেও? বাপ মা মরা এতিম মেয়েটার বটগাছের ছায়া কি হবে এই পৃথিবীতে? এই সংসার ছাড়া ওর যাওয়ার জায়গাটা কোথায়? জেরানের মনে কি একটু মায়া হয় না? কেন হয় না? জেরানের দিকে ও হাত বাড়িয়েও সরিয়ে নিল। জেরান কখনো ওর মুখের দিকে তাকিয়ে দেখেছে ভালোমতো? হ্যাঁ, একটা সময় ওর দিকে তাকায়, যখন ওকে কাছে টেনে নেয় ঠিক তখন। কিন্তু ওই চোখে তখন কি ভালোবাসা থাকে? বলতে পারছে না ও। যে মানুষের ভালোবাসা ও পায়নি, কিভাবেই বা ও উপলব্ধি করবে? এই দীর্ঘশ্বাসের শেষ কি শুধু মৃত্যু? ও একটা নর্মাল সংসার চায়, স্বামীর ভালোবাসা চায়, ছোট্ট একটা পরিবার চায়, একটা বাচ্চা। মনটা যেন কেমন করে ওঠে। একটা বাচ্চা হলে কি জেরান ওকে ভালোবাসা দিবে? ওর বারবার মন চায় একটা ছোট্ট নিষ্পাপ পরি ওদের পরিবারে আল্লাহ পাক দেন, জেরানও পরিবারে মন দেয়। এমন দিন কি আসবে? সাজিয়া চুপচাপ সাইমনের রুমের একপাশে বিছানায় বসে আছে। ওর সামনে একটা পাতলা জর্জেটের শাড়ি রাখা। সাইমন ওয়াশরুম থেকে বের হয়ে সাজিয়ার দিকে তাকিয়ে বিরক্ত প্রকাশ করল। তুমি আমার দেরি করিয়ে দিচ্ছ সাজিয়া। আমি তোমাকে এইখানে জোর করে নিয়ে আসিনি, তুমি নিজের ইচ্ছাতে এখানে এসেছ। এখন তুমি কি চাচ্ছ বলো? সাইমন এগিয়ে গেল মিনি ফ্রিজের দিকে। সেখানে ঠাসা বিয়ার আর বিভিন্ন রকমের মদ। বিয়ারে চুমুক দিতে দিতে ও বসে পড়ল সোফার উপর, দৃষ্টি ওর সাজিয়ার দিকে। আমি তোমাকে আগেই বলেছি সাজিয়া, ভালো মতো ভেবে তারপর আমার গাড়িতে উঠবে, আমার কাছে আসবে। আমি কাউকে জোর করতে পছন্দ করি না। যে ইচ্ছায় আসে আমি তাকে আমন্ত্রণ জানাই, আর যে অনিচ্ছা প্রকাশ করে আমি তার দিকে ফিরেও তাকাই না। আমি এক কথার মানুষ। আমার থেকে কিছু নিতে চাইলে আমাকে বিনিময়ে কিছু দিতে হবে। সেখানে জোর জবরদস্তির কিছু নেই। তুমি রাজি হয়েছিলে? সাজিয়া কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো। আমার ভাইটা আমাকে কিছু টাকা, আমি আমি সাজিয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, ফিরেও তাকালো না। সাইমন তখনও গ্লাসের চুমুক দিতে ব্যস্ত। সাজিয়ার থেকে ও ঠিক এটাই আশা করেছিল। এই মেয়ে নিজেকে দিয়ে এমন কাজ করাতে পারবে না। সবাই নিজেকে জাহান্নামে ঠেলে দিতে পারে না। টাকার চাহিদা মানুষকে অনেক দিকে ঠেলে দেয়, কিন্তু অনেকে নর্দমায় নেমেও নিজেকে নিচুতে নামাতে পারে না, গায়ে ময়লা লাগাতে চায় না। আজ প্রথমবারের মতো সাইমন অন্য কারো ব্যথায় ব্যথিত হলো। বেশি না, তবে একটু হলেও। আজ প্রথমবারের মতো কেউ ওর রুমে এসে টাকা ছাড়া ফেরত গেছে। ওর কি ইগোতে লেগেছে? না, এমন কিছু মনে হচ্ছে না, বরং একটু অবাকই হয়েছে। এই প্রথম হয়তো কেউ নিজেকে এই পর্যায়ে এনে তার থেকে বের হয়ে চলে গেল। সাইমন জিদানকে কল দিল। সাজিয়ার ভাইটার কি হয়েছে একটু খোঁজ নিয়ে জানা আমাকে। জেরান সাফার ফ্ল্যাটে এসেছে। গোলাপ ফুলগুলো টেবিলের উপর রেখে সোফায় বসলো জেরান। সাফা জামা পাল্টাতে গেছে। অফিস থেকে ওরা সরাসরি এখানে এসেছে, যদিও এখানে আসা প্ল্যান ছিল না, কিন্তু সাফা ওকে ড্রপ করে দিতে বলল। জেরান না করতে পারেনি। সাফা একটা ঢিলাঢালা টপস আর স্কার্ট পরে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে জেরানের দিকে এগিয়ে গেল। জেরান এক পলকে তাকিয়ে আছে সাফার দিকে। এই অপরূপা স্মার্ট মেয়েটা ওর জীবনে যদি বিয়ের আগে আসতো তাহলে হয়তো ওর জীবন জাফনার মতো মেয়ের সাথে জড়িয়ে যেত না। তবে জাফনা কি খারাপ? না, মেয়েটা তো খারাপ না, কিন্তু নিজেই কেন যেন সন্তুষ্ট নয় জেরান। কেন? শুধু মায়ের পছন্দে বিয়ে করেছে বলে? তবে ওকে তো কেউ জোর করেনি, মত ও নিজেও দিয়েছিল মাকে খুশি করতে। সাফা হাসি দিয়ে জেরানের দিকে ব্যাগটা এগিয়ে দিল। চেঞ্জ করে নাও, তুমি ঘেমে আছো। তুমি এটা কখন কিনলে? অবাক হলো জেরান। সারপ্রাইজ, হাসলো সাফা। আমি এটা নিতে পারবো না, তাছাড়া বাসাও যেতে হবে, জামা চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি শুধু তোমাকে ড্রপ করে দিতে এসেছি। মন খারাপ হলো সাফার। আচ্ছা, চেঞ্জ করতে হবে না, কিন্তু গিফট হিসেবে নিয়ে যাও। তাছাড়া কিছুক্ষণ বসে গল্প করতে কি সমস্যা? সাফা, এটা আমি ফ্রেন্ড হিসেবে এটা নিতেই পারো। তাছাড়া তোমার বউ এটা নিয়ে সমস্যা করবে বলে তো আমার মনে হচ্ছে না। এতটা আনস্মার্ট সে নয়, নাকি? জেরান হার মেনে নিল। কিছুক্ষণ গল্প করে গেলে ক্ষতি বা কি? আর গিফট নিলেও জাফনার তো কিছু সন্দেহ করার কথাও না। তাছাড়া ও এসবের কী বা বোঝে? সাফা আর জেরান গল্পে মন দিল। সময় পার হতে থাকলো। ঘড়ির কাঁটা 10টার দিকে যাচ্ছে, তবে সেদিকে মন নেই কারো। সাফা চায় জেরানকে ধরে রাখতে।
আর জেরান চায় জাফনাকে ভুলে থাকতে। সংসার ও কোনো কালেই চায়নি, তবে জাফনাকে ওর মা দারুণ পছন্দ করেছিল গ্রামে যেয়ে, তাই নিজেও মত দিয়েছিল। তাছাড়া ওর জীবনে কেউ ছিল না। বিয়েতে ওর মাও খুশি, আর ও বিয়ের আগেও যেমন ছিল তেমনই আছে প্রায়, শুধু কিছুটা চেঞ্জ হয়েছে। এই যেমন আগে বাড়ি ফিরে রান্না করতে হতো কিংবা বাইরের খাবার খেতে হতো না চাইতেও, এখন বাড়ি ফিরে মজার খাবার পাচ্ছে, ঘরের সবকিছু গোছগাছ পাচ্ছে, জাফনার সংসারে মেতে আছে। জেরানের আর সমস্যা কি? মেয়েটা ওর থেকে বেশি কিছু চায় না। মাঝে মাঝে বাড়িতে থাকলে ওর মনে হয় না বাড়িতে কেউ আছে, এত চুপচাপ মেয়েটা। অন্যান্য মেয়েদের তুলনায় মেয়েটার চাহিদা খুব কম। ও নিজেই মাঝে মাঝে জামা কাপড় এনে দিয়েছে, সেটাই ও যত্ন করে পড়েছে। তারপর থেকে সে কাজটুকুও করেনি। জাফনার কাছে কিছু টাকা দিয়েছে সে টাকা দিয়ে ও কি করছে না করছে সে খোঁজও রাখেনি। বিয়ের পর কয়েকবারই বাইরে নিয়ে গেছে ওকে, আশপাশ ঘুরিয়েছে, মেয়েটার মুখে হাসি দেখেছে, সেই হাসিটাও খুব কম দেখা যায়। তাছাড়া মেয়েটাকে জানার চেষ্টাও তেমন করেনি। জীবন যেমন চলছিল সেভাবেই চলে যাচ্ছে। কিন্তু সাফার সাথে আলাপ হওয়ার পর এই পরিচয়টা যদি আগে হতো, ও কি শুধু আকর্ষিত হয়েছে নাকি আরও কিছু আছে? ওর জীবনে ও সুখী নয় জাফনার সাথে, কিন্তু ও কি কখনো জাফনার সাথে মিশে জাফনার সাথে সুখী হতে চেয়েছে? জাফনাকে বোঝার চেষ্টা করেছে? ওকে দাম দিয়েছে? যেভাবে সাফার দিকে মনোযোগ দিচ্ছে সেভাবে জাফনার দিকে মনোযোগ দিয়েছে? ঘন্টার পর ঘন্টা মেতেছে গল্পে, গভীরভাবে যখন মিশেছে তারপর কি কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়েছে, গল্প করেছে, জানতে চেয়েছে জাফনাকেও তো ও তেমনভাবে নিজের কাছে ঘেঁষতে দেয়নি। টেবিলের ওপর রাখা লাল গোলাপগুলো সাফার জন্য যেভাবে ও এনেছে, জাফনার জন্য কখনো কিনেছে? আচ্ছা, মেয়েটার জন্মদিনই বা কবে? খোঁজ নিয়েছে নাকি ও? এই 2 বছরে ও সেটা জানেও না। না নিজেকে ও জাফনার কাছে তুলে ধরেছে, আর না জাফনাকে ও জানতে চেয়েছে। দূরত্ব যেমন ছিল তেমনই আছে, কমাতে চেষ্টা করেনি কখনো। ওরা একই ছাদের নিচে অচেনা দুজন, যারা জানেও না এদের ভবিষ্যৎ পথ এক নাকি আলাদা। সিরাত সারানের দিকে তাকিয়ে আছে। এই ছেলে বারবার ওর পিছু নেয়, এইভাবে ওকে হ্যারেস করার মানে পায় না ও বারবার বলেছে ও সারানকে চায় না, কিন্তু এই লোক কথা না শুনতে প্রস্তুত নয়। জোর করে পেতে চায় ওকে, কিন্তু ভালোবাসা কি এতই সহজ? আপনি কেন আমাকে বিরক্ত করেন? বিয়ে করব তোমাকে। সিরাতে যেন কথা বলতে ভুলে যায় এই লোকের সামনে। একদম সোজা সাপটা কথা মানুষটার, কোনো লুকোচুরি নেই। আমি আপনার ভাইয়ের মেয়েকে পড়াই, সেটা নতুন করে বলার কিছু না। ওকে তুমি 1 বছর ধরে পড়াচ্ছ, আর আমি 10 মাস ধরে তোমার পেছনে লেগে আছি। আচ্ছা ধরেন আমি রাজি বা হয়ে গেলাম, তাতে কি আপনার পরিবার রাজি হবে? আমাকে মেনে নেবে? কি জানেন আমার সম্পর্কে? আমার নাম ছাড়া আর কি জানেন? কিছুই জানি না, আবার অনেক কিছু জানি। আর যা জানি না তা বিয়ে করে তোমার লিগ্যাল গার্জিয়ান হয়ে জানতে চাই। কিছুক্ষণের জন্য আবার কথা হারিয়ে ফেলল সিরাত। মিনমিন করে বলতে লাগলো, সারান আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমি তৈরি করে নেব। বলো তুমি রাজি নাকি? আমি এতদিন ধরে তোমার পিছু পড়ে আছি। আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, কারণ তুমি আমার কাছে ধরা দিচ্ছ না। অন্য কেউ হলে বুঝি ধরা দিয়ে দিত? অন্য কারো খোঁজ নেওয়ার দরকার এর আগে হয়নি, আর তোমাকে পাওয়ার পর অন্য কারো দরকার হবে বলে মনে হচ্ছে না। সারান কথা বলছে আর সিগারেটে টান দিচ্ছে বারবার। সিরাত ওনার কোনা দিয়ে নাক ধরল। সারান তো তা দেখে সিগারেট পায়ের তলায় পিষে হাত দিয়ে বাতাস করার মতো করে ধোঁয়া দূর করার চেষ্টা করল। পরের বার সিগারেট নিয়ে আর আমার সামনে আসবেন না। মানে আমাকে পারমিশন দিচ্ছ আবার তোমার পিছু নেওয়ার? সিরাত অবশ্য কোনো মিন করে এ কথা বলেনি, কিন্তু এই লোককে কে বোঝাবে? ও চুপ করে অটোর দিকে এগিয়ে গেল। এক পয়সা টাকা ওর আর ওর পরিবারের জন্য অনেক দামি। এই লোককে ওর জীবনে জড়ানোর কোনো মানেই হয় না। তেল আর পানি কখনো মিলবে না, মিলেও না। আবেশ ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়া আর ও একই অফিসে কাজ করে। ছায়া, রিয়া, আবেশ, রাফি, রানা এদের সবার সাথে খুব ভালো সম্পর্কটা বন্ধুত্বের, কলিগের আর মানবিকতার। তবে এই মেয়েটার সাথে আবেশের অনেক কিছু মেলে। যেমন আবেশ অনেকটাই চুপচাপ। ছায়াকে ও দেখেছে প্রথম থেকেই মেয়েটা চুপচাপ, তবে হাসি খুশি, আবার মিশুকও। তবে তাদের সাথে যাদের সাথে ও কমফোর্টেবল একদম আবেশের মতো। মেয়েটা অনেক জ্ঞানীও, সেটা আবেশকে মানতেই হবে। আবেশ ইংরেজির ছাত্র ছিল, অনেক লেখকের কোটেশন ওর মুখস্থ। শুধু ইংরেজি নয়, বাংলা উক্তিও ঠোঁটে রাখায়। এই জিনিসটা ওর অনেক পছন্দের, ওর ট্যালেন্টও বলা যায়। বন্ধুদের সাথে কোটেশন খেলাটাও ছিল ওর প্রিয়। ওকে সহজে কেউ হারাতে পারেনি ছাত্র জীবনে, এখানে কেউ ওকে হারাতে পারবে বলে মনে হয় না। এই ছায়া মেয়েটা কিন্তু ইংরেজি বিভাগের ছাত্রী নয়, তবুও ছায়া খুব ভালো ও পটু। সেদিন কথায় কথায় ছায়া আর ওর মধ্যে একটা বাজি লেগে গেল। কলিগরা চারপাশ থেকে ওদের ঘিরে আছে। কথা ছিল যে হারবে সে সবাইকে খাওয়াবে, তবে আবেশ কনফিডেন্স ছিল ও হারবে না। হলো তাই, আবেশ জিতে গেল। ছায়া সবাইকে সেদিন বিরিয়ানি খাইয়েছিল। কথাটা আরেক দিনের, অফিস ছুটি হবে। সেদিন ছায়ার সাথে বাজি না লেগেও একটা কোটেশনের উত্তর দিতে না পারে হেরে গেল আবেশ। যদিও এই ব্যাপারটা কেউ জানে না আবেশ আর ছায়া ছাড়া। ইউ আর পার্ট অফ মাই এক্সিস্টেন্স, পার্ট অফ মাই সেলফ. You have been in every line I have ever read.
তুমি আমার অস্তিত্বের অংশ, আমার নিজের অংশ। আমি এ পর্যন্ত যা পড়েছি তার প্রতিটি লাইনে তুমি ছিলে। কার উক্তি এটা? উত্তরটা বলতে পারেনি আবেশ, তবে ছায়া ওর চোখের দিকে তাকিয়ে যেভাবে উক্তিটা ওকে শুনিয়েছে, যেন ছায়া ওকে উক্তি নয়, ছায়ার মনের কথা শোনাচ্ছে। তবে সেদিকে বিশেষ ধ্যান দেয়নি বা দিতে চায়নি আবেশ। আর এই হারের কারণে ওকে সেদিন যেতে হয়েছিল সিনেমা হলে। কিন্তু এই কথাও বলতে পারেনি আরিদাকে, হয়তো কখনো পারবেও না। আবেশের উচিত ছিল ছায়াকে মানা করে দেওয়া, কিন্তু মেয়েটা এমনভাবে ধরল ও মানা করতে পারেনি। তাছাড়া ছায়া তো ওর কলিগ, বন্ধু, এর বেশি না সম্পর্ক আছে আর না হবে, এটা আবেশ জানে। কিন্তু তারপরেও কেমন যেন একটা অস্বস্তি ধরে আছে ওকে। অফিসের কেউ জানে না এটা। আরিদাকে ও মিথ্যা বলতে চায়নি, কিন্তু জানাতেও চায়নি। আরিদা জানলে মাইন্ড করবে, করাটাও স্বাভাবিক, কারণ সেদিন ও আর ছায়া একা ছিল। এই ব্যাপারটা খুব আপসেট করবে আরিদাকে। এই ভয়ে আবেশ ব্যাপারটা লুকিয়ে গেছে। টিকিটটা যদি ও পকেটে না রেখে ফেলে দিত। ছায়া একটা ফাইল নিয়ে কিছু বলে যাচ্ছে, কিন্তু ওর ধ্যান পড়ে আছে আরিদাকে বলা সেই মিথ্যাকে নিয়ে। এই মিথ্যার জন্য ওকে পস্তাতে না হলেই হলো। আরিদা ওর অস্তিত্ব, ওর সুখ, ওর ভালোবাসা। আবেশ আর কিছু জানে না, জানতে চায়ও না। ছায়া শুধু বন্ধু আর কলিগ, এ পর্যন্তই সীমাবদ্ধ ওদের সম্পর্ক। জাফনা চায়ের কাপ জেরানের সামনে রাখলো, মিনমিন করে বলল, জারার বিয়ের কথা চলছে। আম্মা আপনাকে আর আমাকে গ্রামে 2 দিনের জন্য যেতে বলেছে। জেরান চায়ে চুমুক দিল। আম্মার সাথে আমি কথা বলে নেব। ব্যাস, কথা এখানেই শেষ, আর কোনো কথা নেই। জাফনা চুপ করে দাঁড়িয়ে জেরানের দিকে তাকিয়ে আছে। এই চা আর খাবার দেওয়ার বাহানাতেই তো জেরানকে একটুও শান্তিতে দেখতে পারে। তাছাড়া জেরানের এত সময় কোথায়? এত এত কথা, তবু মুখ ফুটে ও বলতে চেয়েও পারে না। ইচ্ছা করে পাশে বসে হাতে হাত রেখে জেরানের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ কথা বলতে, কিন্তু সেই অধিকার কি ওর আছে? বিয়ে হলে কি সব অধিকার পাওয়া যায়? যদি অধিকার দেওয়ার মালিক অধিকারই না দেয়, আর কিছু বলবে? জেরানের শক্ত কণ্ঠে যেন ধ্যান ভাঙল জাফনার। জেরানের চোখে মুখে বিরক্ত। ওদের সংসারে ভালোবাসা না থাকলে জেরানের চোখে মুখে আগে এত বিরক্তি ছিল না, তবে এখন ও চুপচাপ কাপ নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এই নিশ্চুপ, এই কথা বলার অভাব, এই একাকিত্ব ওকে শেষ করে দিচ্ছে। কিন্তু কেউ তো নেই ওর অবস্থার কথা শোনার বা দেখার। শাশুড়ি খুব কমই গ্রাম থেকে এসে ওদের সাথে থাকে। যে কয়দিন থাকে সে কয়দিন ওর একাকিত্ব খানিকটা দূর হয়। ওর মাঝে মাঝে মনে হয় এইভাবে থাকার চেয়ে কি দূরে যেয়ে গ্রামে থাকাই ভালো নয়? আচ্ছা, ও দূরে গেলে কি জেরান ওর অভাব বোধ করবে? না, সম্ভব নয়। যে থেকেও নেই, সে না থাকলেও তার অভাব বোধ হয় না। জেরান জাফনা চলে যাওয়ার দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঘষে চেয়ারে ভালো মতো হেলান দিয়ে বসলো। কিসের যেন একটা কাঁটা বিঁধেছে ভেতরে, তবে সেটা কি, সেটা নিয়ে বেশি ভাবতে পারল না জেরান। মোবাইলে সাফার নাম ভেসে উঠেছে। ও মোবাইল হাতে বারান্দার দিকে পা বাড়ালো। নতুন কিছু শুরু করতে হলে পেছনের পুরনো জিনিস তো গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। সাজিয়া সাইমনের সামনে দাঁড়িয়ে আছে, ওর চোখে মুখে আতঙ্ক। মানুষটার মুখে ঢাকা, তবুও চোখ দেখে বুঝে ফেলেছে সাজিয়া। শুধু সাজিয়া নয়, সিরাতও দাঁড়িয়ে আছে। একবার সাজিয়ার দিকে তাকিয়ে দেখেছে, আবার সাইমনকে। ওদের বাড়িতে তেমন কোনো মানুষই আসে না। এ আবার কোথা থেকে হাজির হলো? ওদের বাড়িটা খুব পুরনো। এই একতলা বাড়িটা ওর বাবা নিজের টাকা জমিয়ে আর গ্রামের একটা জমি বেচে করেছিল। এটাই ওদের শেষ সম্বল। ওরা কখনোই অনেক টাকার মালিক ছিল না, তবে সংসারটা তখন কিছুটা সচ্ছল ছিল। এখন আর সেই অবস্থা নেই, রং চটে গেছে। পেছনের দিকে দেওয়ালের শ্যাওলা জমে বিচ্ছিরি অবস্থা। ভূতের বাড়ি বলে ভুল হবে না। সচ্ছলতা আর আগের মতো নেই। আত্মীয়দের সাথে যোগাযোগ নেই, কেউ খবর রাখে না, কেউ রাখতেও চায় না। এখন কি আর তাদের টাকা আছে? টাকা না থাকলে তো মূল্য নেই। এমন দামি গাড়ি আর জামা কাপড় পরা, মাথায় টুপি, মুখে মাস্ক পরা মানুষটা ওর ছোট বোন সাজিয়াকে কিভাবে চেনে, আর কেনই বা এখানে এসেছে ভাবছে সিরাত। কি লুকাচ্ছে সাজিয়া ওর থেকে? এখানে দাঁড়িয়ে থাকবো? হালকা কাশলো সাইমন। সিরাত নড়েচড়ে উঠল। একটা নর্মাল বাড়িঘর, যেভাবে গোছানো থাকে সেভাবে গোছানো, কিন্তু দামি কিছু না। এমন মানুষকে বসাবে কোথায় ওরা? সাজিয়া ওনার বসার ব্যবস্থা কর। সিরাত ঘরের বাইরে গেল। এই বাড়িতে সবকিছু হিসাব করেই চলে, অল্পতেই যেভাবে মাস পার করা যায় আর কি। চা, কফি এসব তো বিলাসিতা ওদের কাছে। ও বাড়ির পাশের মুদি দোকানে গেল। চা পাতা, গুঁড়ো দুধ আর বিস্কুট কিনতে হবে। কেউ বাড়িতে আসলে খালি মুখে তো আর ফেরত দেওয়া যায় না, এটা সৌজন্যতা। আপনি এখানে? সাজিয়ার কথায় ধ্যান ভাঙল সাইমনের। ও ঘরের ভেতর ঢুকে আশেপাশে দেখছিল মানুষের জীবন কত রকমের। মুখের মাস্ক খুলে বসতে বসতে বলল, তোমার খোঁজ নিতে এলাম, তোমার ভাই কেমন আছে? আপনি কেন ছাড়িয়েছেন আমার ভাইকে? আমার কাছে এর জন্য কি তুমি সাহায্য চাইতে এসেছিলে না? কিন্তু আপনি কেন? বিনিময়ে আমি আপনাকে কিছু দিতে পারবো না, জানেন তো। আর আমি তো ফিরে এসেছিলাম, বলতে পারো আমার ইগোতে লেগেছে। সাজিয়া উত্তর দিল না, আর কথাও বলল না। তুমি সেটে যাচ্ছ না কেন? সাজিয়া তাচ্ছিল্য হাসল। আমার মতো মেয়েদের সুযোগ হয় না স্যার। তাছাড়া আমি আর তারকা জগতে নিজেকে রাখতে চাই না। আপনি আমার ভাইকে ছাড়াতে 50,000 খরচ করেছেন। সেই টাকা হয়তো আমি এখনই দিতে পারবো না, ধাপে ধাপে দেব। কয় মাস মানে? অবাক হলো সাজিয়া।
আমার টাকা ফেরত দিতে কয় মাস সময় লাগবে তোমার? সাজিয়া উত্তর দিতে পারল না। কয় মাস লাগবে ও জানে না। এই সংসার চলে বোনের টিউশনির টাকাতে, আবার ওর পড়ার খরচও কিছুটা ও নিজে দুটো করায়, সেটা ওর পড়ার পেছনেই যায়। মাস শেষে টানাটানি চলে। ভালো খাবার, মাছ, গোশত মাসে একদিনও ওরা পায় নাকি সন্দেহ। সেখানে এই 50,000 টাকা ও কিভাবে শোধ করবে? আপাকে কিভাবে এই কথা বলবে? সুমন ওদের ভাই জেলে ছিল, এই কথাটাও তো লুকিয়ে রেখেছে ও। বেশি জানাজানিও হয়নি এটা। কোন মুখে আপার থেকে টাকা চাইবে? আর ওরও কি বেশি টাকা আছে? সাজিয়ার মুখ থেকে রক্ত সরে গেল যেন। আমি জানি না। সাজিয়া ওর পাশে দাঁড়িয়ে মুখ নিচু করে ঠোঁট কামড়াচ্ছে। ও শ্যামবর্ণের এই মেয়েটাকে দেখতে লাগলো। শুধু চোখ, এই মেয়েটার চোখ দুটো এত সুন্দর। সাইমন মাথা ঝাড়া দিল। তোমার জন্য একটা অফার আছে। আমি কয়েকটা মিউজিক ভিডিওর অফার পেয়েছি। আমি চাই তুমি আমার সাথে নায়িকা হিসেবে থাকো। ওরা নিউ ফেস খুঁজছে।